হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাইজি। আনোয়ারি বাই ঘরে ঢুকতেই মনোহর প্রসাদ উঠে দাঁড়ালো, হাত কপালে ঠেকিয়ে অভিবাদন করল। তারপর নিজের মেহেদি পাতার রঙে ছোপানো শাড়িতে হাত বোলাতে লাগলো। আনোয়ারি বাই কার্পেটের ওপর বসলেন। মনোহর প্রসাদের মুখোমুখি আজকাল বেশিক্ষণ আর দাঁড়িয়ে থাকতে পারেন না, কোমর টনটন করে। বাতের মরশুম শুরু হয়েছে, ভরা শীতকালে আর উঠে হেঁটে বেড়াতে দেবে না। মাঝে মাঝে আনোয়ারি বাইয়ের খুবই আশ্চর্য লাগে, মনেই হয় না বছর 12 আগে হাঁটু মুড়ে বসে ঘন্টার পর ঘন্টা গান গেয়েছেন। রাত ভোর হয়ে গিয়েছে ঠুংরি আর গজলে, এখন একটা দুটো গান গাইতে গেলেই হাঁপ ধরে। কি ব্যাপার ভাই সাহেব, ভোর ভোর? আনোয়ারি বাই চুল সরু খাঁজ ফেললেন কপালে। এত ভোরে ঘুম ভাঙানোতে মেজাজ খুশ নয় মোটেই। একটা জরুরি খবর ছিল। মনোহর প্রসাদ দাড়ি ছেড়ে হাঁটুতে হাত বোলাতে আরম্ভ করল, মুখে একটু হাসি হাসি ভাব। আগের দিন ঠিক এমনিভাবেই মনোহর প্রসাদ খবর আনত, ছিপছিপে ভরসা চেহারা, হাতের ছোঁয়ায় তবলা যেন কথা বলতো। মুদ্রা নিয়ে বাইরে যাবার সময় আনোয়ারি বাই সবসময় মনোহর প্রসাদকে সঙ্গে নিতে কোনো ঝামেলা নেই, বদ অভ্যাস নেই, ঘাড় হেঁট করে নিজের কাজ করে যেত। আনোয়ারি বাইয়ের শুধু তবলচিই ছিল না মনোহর প্রসাদ, এধার ওধার থেকে খবরের টুকরো সেই সংগ্রহ করত। আজ রায়বেরেলির খান সাহেব এসেছেন, এখানে থাকবেন হপ্তাখানেক। খান সাহেব ঠুংরির বড় ভক্ত, দেখি একবার যোগাযোগ করে। কাল পরশু আপনার কোনো বায়না নেই তো কোথাও? মনোহর প্রসাদ জিজ্ঞাসু দৃষ্টি মেলে চাইল আনোয়ারি বাইয়ের দিকে। না, বায়না আর কোথায়? আনোয়ারি বাই ঘাড় নাড়লেন। বায়না থাকলে আর তুমি জানতে পারতে না? তা ঠিক। মনোহর প্রসাদও ঘাড় নেড়েছে। এমনই নানা খবর। আজ রাতে মির্জা হোসেন আসবেন গান শুনতে। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ সংবাদ আনল। আজ রাতে? সর্বনাশ! বিস্ময়ে আনোয়ারি বাই চোখ কপালের মাঝ বরাবর তুলেছেন। আজ যে ডাক্তার জনার্দন শুকুল আসবেন, 3 দিন আগে খবর পাঠিয়েছিলেন। ও ঠিক আছে, নিষ্প্রিয় গলায় উত্তর দিয়েছেন মনোহর প্রসাদ। আমি তাকে বারণ করে এসেছি, বলেছি আপনার তবিয়ত খারাপ আছে, 7 দিন পরে আসতে। কিন্তু কাজটা কি ঠিক হলো ভাই সাহেব? আনোয়ারি বাই আমতা আমতা করছেন। মির্জা হোসেন কাল সকালে হায়দ্রাবাদ ফিরে যাচ্ছেন, বছর খানেকের আগে তো আর এমুখো হবেন না। আর সুকুল সাহেব তো ঘরের লোক। আনোয়ারি বাই রাজি, কোনোদিন মনোহর প্রসাদের কথার ওপর কথা বলেননি। এটুকু জানতেন, মনোহর প্রসাদ যা করবে আনোয়ারি বাইয়ের ভালোর জন্যই, নিজের দিকে সে চাইবে না, গায়েও মাখবে না দুঃখ কষ্ট। শুকুল সাহেবের চেয়ে মির্জা হোসেন পয়সা কম ঢালবে বলে নয়, হোসেন সাহেব গানের অনেক বেশি সমজদার, ঠিক জায়গায় তারিফ করতে জানেন, বুঝতে পারেন গলার সূক্ষ্ম কাজের কেরামতি। শুকুল সাহেবের এসবের বালাই নেই। গান শুরু হতেই তাকিয়া ঠেস দিয়ে শুয়ে পড়েন, ঠিক গান শেষ হবার সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে ঘাড় ভেঙে বলেন, কে আবাদ কে আবাদ। বড় মিঠে গলা বাইজির, ভারী মিঠে গলা। আজ নিশ্চয়ই এসব কথা বলতে মনোহর প্রসাদ আসেনি। গান ছেড়ে দিয়েছেন আনোয়ারি বাই। মনোহর প্রসাদও আর তবলা ছোঁয় না। গান বাজনার সম্পর্ক নেই, কিন্তু হৃদয়ের সম্পর্ক খোঁজেনি। সময় পেলেই মনোহর প্রসাদ ঘুরে যায়, একবার পা মুড়ে বসে ফেলে আসা সুখ দুঃখের গল্প চলে। জমানা বিলকুল বদলে গেছে, এ সম্বন্ধে আক্ষেপ। আনোয়ারি বাই বিস্মিত হলেন, হেসে বললেন, আর জরুরি খবরে দরকার কি ভাই সাহেব? 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে। এবার যা কিছু জরুরি খবর আসবে একেবারে ওপর থেকে। মনোহর প্রসাদ এ কথার কোনো উত্তর দিল না। মাথা নিচু করে কার্পেটের একটা ফুল খুঁড়তে খুঁড়তে আস্তে বলল, মতি এসেছে শহরে। মনোহর প্রসাদের কথার টুকরো কানে যেতেই আনোয়ারি বাই টান হয়ে বসলেন, একটা হাত রাখলেন কানের পাশে। মনোহর প্রসাদের দিকে ঝুঁকে পড়ে বললেন, কে এসেছে শহরে? মনোহর প্রসাদ মাথা তুলল, গলাও চড়ালো একটু। মতি এসেছে, মতি। খবরের কাগজে বেরিয়েছে মেজর বর্মা লখনৌতে বদলি হয়েছেন। বুঝতে বেশি একটু অসুবিধে হলো আনোয়ারি বাইয়ের। অস্পষ্ট কতগুলি হিজিবিজি রেখা, অর্থহীন সামঞ্জস্যহীন, বিড়বিড় করে উচ্চারণ করলেন কিছুক্ষণ, মতিবাই, মতিবাই এসেছে শহরে।
দু একদিনের কথা নয়, 1.5 যুগের বেশি। তখন কত বয়স মতির, বড় জোর 5 কি 6। দুপাশে বেনি দোলানো রঙিন সালোয়ার পাজামা পরা ফুটফুটে মেয়ে ছুটে ছুটে বেড়াতো এ বাড়ি থেকে ও বাড়ি। দুনিয়ার লোকের সঙ্গে দোস্তি চেয়ে চেয়ে আনোয়ারিবাইয়ের আশার মিটত না। কোনোদিন যে মনের মানুষের সঙ্গে ঘর বেঁধেছিল আনোয়ারিবাই, পাতানো নয়, সত্যিকারের স্বামী স্ত্রী। পরের যুগের গজল ঠুংরি খেয়ালের সুরে বাঁধা জীবন নয়, পা ফেলা নয় তবলার বোলের তালে পা মিলিয়ে। মধ্যবিত্ত জীবনের সুখ দুঃখে ঘেরা জীবন, সামাজিকতার গণ্ডির মধ্যে সাবধানে পা ফেলে চলা মতি আনোয়ারিবাইয়ের সেই ফেলে আসা জীবনেরই চিহ্ন। শুধু মাঝে মাঝে আনোয়ারিবাই চমকে উঠতেন, আগুন জ্বলে উঠত মাথায়, যখন 2-1 গানের ওস্তাদ, আশপাশের 2-1 রসিক আদমি মতিকে আদর করতে করতে বলতো, আর কেন আনোয়ারি, এবার মেয়েকে গান বাজনা শেখাতে আরম্ভ করো। এখন থেকে আরম্ভ করলে তবে বয়সকালে মার মতো মিঠে গলা পাবে, নাম রাখবে লখনৌর। মুখে আনোয়ারিবাই কিছুই বলেননি, কিন্তু মনে মনে শিউরে উঠেছেন। মানুষজন সব সরে যেতে, বাড়ি খালি হয়ে যেতে মতিকে বুকে জড়িয়ে ধরে কেঁদেছেন। না, তোকে আমি কিছুতেই এ পথে নামতে দেব না, কিছুতেই না। মনের ইচ্ছাটা আড়ালে ডেকে মনোহর প্রসাদকে বলেও ছিলেন কয়েকবার, মতিকে আমি সরিয়ে দিতে চাই এখান থেকে। নাচ গান হই হুল্লা এসব যেন ওর জীবনে কোনোদিন না আসে। মনোহর প্রসাদ আশ্চর্য হয়ে গিয়েছিল, এ আবার কি কথা? আনোয়ারিবাইয়ের মেয়ে গান বাজনা শিখবে না তো বেনারসে গিয়ে মালা জপবে বসে বসে? তীর্থধর্ম শুরু করবে উঠতি বয়সে? তীর্থধর্ম করবে কেন, এই বয়সে সংসার করবে, মনের মানুষকে সঙ্গে নিয়ে ঘর পাতবে। নিজের ফেলে আসা সাজানো সংসারের কথা ভেবেই আনোয়ারিবাই নিঃশ্বাস চাপলেন। ঘর সংসার করবে মেয়ে, তা বেশ, কিন্তু জেনে শুনে চকের আনোয়ারিবাইয়ের মেয়েকে কে এগিয়ে আসবে বিয়ে করতে? ওড়না ফেলে কে মাথায় ঘোমটা দেওয়াবে? 2-1 কাঁচা বয়সের কচি ডানা মেলে সবে উঠতে শেখা ছোকরা হয়তো রাজি হলেও হতে পারে। বিয়ের ভরং করে নিয়ে গিয়ে ফুর্তি করবে কয়েকদিন, তারপর শখ মিটলে কিংবা বাপের দেয়া মাসোহারা বন্ধ হয়ে গেলে পালাবে ফেলে মতিকে। তখন কাজটা যে সোজা নয় তা আনোয়ারিবাই ভালোই জানেন। আর জানেন বলেই মনোহর প্রসাদকে ডেকেছেন শলা পরামর্শ করতে। একটা উপায় আছে। আনোয়ারিবাই এগিয়ে এসে একটা হাত রাখলেন মনোহর প্রসাদের হাতের ওপর। কী উপায়? মনোহর প্রসাদ নড়ে চড়ে সোজা হয়ে বসল। বার কয়েক ঢোক গিললেন আনোয়ারিবাই, কপালে জমে ওঠা ঘামের বিন্দু সুরভিত রুমাল দিয়ে মুছে নিলেন। তারপর বললেন, এমন করা যায় না ভাই সাহেব, আনোয়ারিবাইয়ের মেয়ে নয় মতি, ছেলেবেলায় মা বাপ হারা কোনো অনাথ, 3 কুলে দেখবার কেউ নেই, কোনো ভদ্রলোক যার ছেলেপিলের স্বাদ, অথচ ভগবান কিছু পাঠাননি কোলে, তেমন কেউ মতিকে নিতে পারে না, নিজের মেয়ের মতন মানুষ করতে পারে না। সর্বনাশ, বিলিয়ে দেবেন মেয়েকে? কিন্তু মেয়েকে ছেড়ে আনোয়ারিবাই বাঁচবেন কি করে? আনোয়ারিবাই বাঁচতে চায় না, মেয়েকে বাঁচাতে চায়। আনোয়ারিবাইয়ের গলা ধরা ধরা। মনোহর প্রসাদ বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটা। হঠাৎ উচ্ছ্বাসের ঘোরে এমন একটা কাজ করলে আফসোসের আর অন্ত থাকবে না। শেষ জীবনে যখন পঙ্গুত্বের অভিশাপ নামবে, দেহ জরাগ্রস্ত হবে, হাজার চেষ্টাতেও গলায় মিঠে সুর ফুটবে না, তখন ওই মেয়েকে আশ্রয় করে তো বাঁচতে হবে, ওর রোজগারে দিন কাটাতে হবে। আর কি অবলম্বন থাকবে? অবলম্বন? আনোয়ারিবাই হাসলেন, করুণ হাসি। মনোহর প্রসাদের দিকে চেয়ে বললেন, শেষ জীবনে মেয়ের চেয়ে আরও বড় কিছু অবলম্বনের খোঁজ করব ভাই সাহেব। তখন মালিকের কথাই ভাবব, তার হাতেই ছেড়ে দেব নিজেকে। এর ওপর আর কোনো কথা চলে না। তবুও মনোহর প্রসাদ একবার শেষ চেষ্টা করল, কিন্তু মতি থাকতে পারবে আপনাকে ছেড়ে? আনোয়ারিবাই আবার হাসলেন। মানুষের পরমায়ুর কথা কেউ বলতে পারে? হঠাৎ যদি মারাই যায় আনোয়ারিবাই, তাহলে তো আমাকে ছেড়ে থাকতে হবে মতিকে। হাজার কাঁদলেও আমাকে আর ফিরে পাবে না। না ভাই সাহেব, আনোয়ারিবাই গলার সুর নরম করলেন, ভেজা ভেজা স্বর, একটা বন্দোবস্ত করতেই হবে। মতিকে আমি এ নরকে আর বাড়তে দেব না, ওকে কোথাও সরিয়ে দিতেই হবে, তুলে দিতে হবে কোনো ভদ্র মানুষের হাতে। মনোহর প্রসাদ ঘাড় নেড়েছিল বটে, কিন্তু কোনো সুবিধে করতে পারেনি। আনোয়ারিবাই ভোলেননি কথাটা। গান বাজনা শেষে ক্লান্ত দুটি চোখ তুলে সেই 1 মিনতি জানিয়েছিলেন মনোহর প্রসাদকে,
আর দেরি নয়, মেয়ে বড় হচ্ছে, বুঝতে শিখছে, যা কিছু করতে হয় এই বেলা। গাছ একটু বড় হয়ে গেলেই তাকে ওপড়ানো খুব মুশকিল। মাটির গভীরে চলে যায় শেকড়, ডালপালা বিস্তৃত হয় দিকে দিকে। তখন টানাটানি করতে গেলে ক্ষতিই হয়। লক্ষ্ণৌতেই সেরকম কেউ না থাকে, মনোহর প্রসাদ আশেপাশে ঘুরে দেখুক। ঘোরবার সব খরচ আনোয়ারিবাই দেবেন। কিন্তু আর দেরি নয়। বরাত ভালো মনোহর প্রসাদের। এদিক ওদিক ঘুরতে হয়নি, কাছে পিঠেই খোঁজ পাওয়া গেল সুন্দরবাগে নতুন এক ভদ্রলোক এসেছেন স্ত্রীকে নিয়ে। যে বাড়িতে উঠেছেন সেই বাড়িওয়ালা মনোহর প্রসাদের দোস্ত। কথায় কথায় ব্যাপারটা তার কাছ থেকেই জানা গেল। ভদ্রলোক সরকারের বড় চাকুরে। বছর তিনেক পর বদলি হন এক জায়গা থেকে আরেক জায়গায়। পয়সা কড়ি, ইমান ইজ্জত সব আছে, কেবল সুখ নেই। বছর চারেকের ফুটফুটে একটা মেয়ে ছিল। আজমগড়ে দুদিনের জ্বরেই মেয়েটি শেষ। চিকিৎসার সুযোগও পাওয়া গেল না। সেই থেকে ভদ্রলোকের স্ত্রী অনবরত কাঁদেন আর বুক চাপড়ানো অভিশাপ দেন ভগবানকে। ভদ্রলোক এসব কিছুই করেন না। অফিসের সময়টুকু ছাড়া চুপচাপ ঘরে বসে থাকেন, দরজা জানলা বন্ধ করে। মনোহর প্রসাদ আসমানের চাঁদ পেল হাতের মুঠোয়। তাকলিফ করে আর আসমানে চড়তে হলো না। চাঁদ নিজেই যেন নেমে এসে ধরা দিল। দোস্তের মারফত আলাপ হলো। প্রথম প্রথম দুই একটা সান্ত্বনার মোলায়েম কথা, মিঠে মিঠে উপদেশ। দুদিনের কিছুই স্থায়ী নয় এ সম্বন্ধে দার্শনিক আলোচনা। তারপর আস্তে আস্তে কথাটা পারল, খুব সাবধানে। ভদ্রলোক কিছুক্ষণ চেয়ে রইলেন মনোহর প্রসাদের দিকে। তারপর ধীর গলায় বললেন, কিন্তু যাদের মেয়ে তারা ছাড়বে কেন? ছাড়বে কেন? মনোহর প্রসাদ কপালে হাত চাপড়ালেন। বাপ গেছে অনেক দিন। মা যে অবস্থায় আছে, দুবেলা দুখানা রুটিও দিতে পারছে না মেয়েকে। কোন দিন দেখব মা আর মেয়ে দুজনেই খতম হয়ে গেছে। নয়তো মা কি আর অত সহজে ছাড়তে চায় মেয়েকে? ভদ্রলোক উঠে ভেতরে গেলেন, বোধহয় পরামর্শ করলেন স্ত্রীর সঙ্গে। তারপর বাইরে এসে বললেন, একবার দেখাতে পারেন মেয়েটাকে? বহুত, খুব, বহুত খুব। বলেন তো কালই নিয়ে আসতে পারি? বেশ, তাই নিয়ে আসবেন। সোজা মনোহর প্রসাদ আনোয়ারিবাইয়ের সঙ্গে দেখা করল, সব ঘটনা জানালো। পরের দিন সকালে মতিকে নিয়ে যাবে তাও বলল। মনোহর প্রসাদ ভেবেছিল সব ঠিকঠাক হলে আনোয়ারিবাই বোধহয় রাজি হবেন না, প্রাণ থেকে ছাড়তে পারবেন না মেয়েকে। কিন্তু আনোয়ারিবাই একটু আপত্তি করলেন না, সামান্য বাধাও নয়। কেবল বললেন, বেশ ভালো তো ভাই সাহেব, মতির তো কোনো কষ্ট হবে না। নিজের পেটের মেয়ে হারিয়েছে, এখন যাকে নেবে তাকে নিজের মেয়ের মতন করেই মানুষ করবে। আর তাছাড়া তেনারা খুব ভদ্র, আমদানি ঘরের ছেলে, শুনলাম লেখাপড়াও খুব জানে। আনোয়ারিবাই আর কিছু বললেন না। কিন্তু পরের দিন মনোহর প্রসাদ মতিকে নিয়ে যেতেই অবাক। আমি সালোয়ার, দোপাট্টা, পায়জামায় ঝলমল করছে মেয়ে। গলায় মুক্তোর মালা, কানে পান্নার দুল, পায়ে ভেলভেটের নাগরা। সর্বনাশ, এই বুঝি অভাব অনটনে দিন কাটানো মেয়ের পোশাকের বহর? কথাটা মনোহর প্রসাদ বলল আনোয়ারিবাইকে। এত সব দামি জামা কাপড় পরিয়েছেন কেন? গরিবের মেয়ে, এই কথাই তো জানানো হয়েছে। তবে এই এতক্ষণ পরে একটু যেন ছলছলিয়ে এলো আনোয়ারিবাইয়ের চোখ, ভিজে গেল গলা। সব খুলে ফেলবো? মনোহর প্রসাদ ভাবল 2-1 মিনিট, তারপর বলল, সালোয়ার পায়জামা না হয় থাক, গয়নাগুলো খুলে নিতে হবে। আনোয়ারিবাই এক এক করে সব খুলে নিলেন। মেয়েকে সারা রাত ধরে বুঝিয়েছেন, নতুন জায়গায় গিয়ে বেফাস কিছু না বলে ফেলে। বাইরে যাবেন আনোয়ারিবাই তীর্থধর্ম করতে, সেখানে ছোট ছোট ছেলেমেয়েদের তো যেতে নেই। ফিরে এসে মতিকে তিনি নিয়ে আসবেন। কার কাছে যাব মা? মতি অবাক গলায় জিজ্ঞাসা করেছে। তোমার কাকা কাকিমা আছে, দেখবে কত যত্ন করবে, ভালোবাসবে, জিনিস কিনে দেবে। মতি আর কথা বলেনি। এখানে মায়ের সঙ্গে তার সম্পর্ক কম। মাঝে মাঝে আনোয়ারিবাই শহরে যান মুজরো নিয়ে। খুব দূরে কোথাও নয়, ধারে কাছেই। কানপুর, বেরিলি, ফয়জাবাদ। সেই সময় মতি থাকে বুড়ি ছির কাছে। এখানে থাকলেও আনোয়ারিবাই ধারে কাছে ঘেঁষতে দেন না মেয়েকে। গান বাজনার আসরে এসে কাজ নেই। সারেঙ্গের সুর আর তবলার বলে শুধু সুর নয়, বিষও আছে। একবার নেশা ধরলে আর রক্ষে নেই। মতিকে নিয়ে যাবার সময় ধারে কাছে আনোয়ারিবাইকে দেখা গেল না। এদিকে ওদিকে চেয়েও মনোহর প্রসাদ তার খোঁজ পেলেন না। ভদ্রলোকের নাম ব্রজবিলাস সাক্সেনা। আদিনিবাস মজফ্ফরপুর। বিলেতে ছিলেন বছর চারেক। স্ত্রী পর্দানসীন নন, কেবল আনকোড়া শখ পেয়ে বাইরে বেরোনো বন্ধ করেছেন।
মতিকে দেখে ব্রজবিলাসবাবুর স্ত্রী পর্দা ঠেলে সদরে চলে এলেন। দুহাতে মতিকে বুকের মধ্যে জাপটে ধরে ভেঙে পড়লেন কান্নায়। ব্রজবিলাসবাবু কাঁদলেন না বটে, কিন্তু তার মুখ চোখের ভাব দেখে মনে হলো মেয়ের শোকটা আবার নতুন করে যেন দেখা দিল। মতিকে তারা ছাড়লেন না। কথা হলো মনোহর প্রসাদ বিকেলে এসে মতিকে নিয়ে যাবে। আবার পরের দিন সকালে মতির জামা কাপড় বিছানাপত্র যা আছে সব শুদ্ধ নিয়ে আসবে, সেই সঙ্গে মতিকেও। যাবার মুখে ব্রজবিলাসবাবু মনোহর প্রসাদের কাছে এসে দাঁড়ালেন। একটা কথা ছিল। বলুন। কিছু টাকা ওর মাকে দিতে চাই, যদি আপনি নিয়ে যান সঙ্গে করে। মনোহর প্রসাদ দুহাত জোর করল, বিনীত গলায় বলল, কসুর মাপ করবেন, টাকা নিতে ওর মা হয়তো রাজি হবেন না, তাহলে মেয়েকে বিক্রি করার সামিলই হবে। মেয়েকে মানুষ করে তুলুন আপনারা, তাতেই উনি খুশি হবেন। তারপর থেকে মেয়ের সঙ্গে আর আনোয়ারি বাইয়ের দেখা হয়নি বটে, তবে খোঁজ খবর পেয়েছেন মনোহর প্রসাদের মারফত। বছর তিনেক পরেই ব্রজবিলাস বদলি হলেন মিরাট। সেখান থেকে দেরাদুন ছুঁয়ে গেলেন আগ্রা। সব জায়গা থেকেই চিঠিপত্রে যোগাযোগ রেখেছিলেন মনোহর প্রসাদের সঙ্গে। চিঠিতে বেশিরভাগই মতির কথা। মতির মা যে বাইজি ছিলেন সে কথা মতির কাছ থেকে তারা সংগ্রহ করেছেন, কিন্তু তাদের কোনো আক্ষেপ নেই। পিছন দিকে চাইতে আর তারা রাজি নন। পুনর্জন্ম হয়েছে মতির। আনোয়ারি বাইয়ের মেয়ে নয় মতি, এখন সে মতি কুমারী সাক্সেনা, ব্রজবিলাস সাক্সেনা সিনিয়র অফিসারের একমাত্র মেয়ে। তারপর বছর কয়েক কোনো খবর নেই। পুরনো ঠিকানায় চিঠি দিয়েও মনোহর প্রসাদ কোনো উত্তর পায়নি। হঠাৎ চিঠি এলো মুজফ্ফরপুর থেকে। লিখেছেন মায়াবতী সাক্সেনা, ব্রজবিলাসের বিধবা স্ত্রী। সামনের মাসে মতির বিয়ে আর্মি অফিসার মোহনচাঁদ বর্মার সঙ্গে। তার স্বামী হঠাৎই মারা গেছেন অফিসের টেবিলে হার্ট ফেল করে। এই বিয়েতে মনোহর প্রসাদ অনুগ্রহ করে যদি পায়ের ধুলো দেন তো সবাই কৃতার্থ বোধ করবে। মনোহর প্রসাদ যেতে পারেনি, কিন্তু আনোয়ারি বাইকে পড়িয়ে শুনিয়েছিলেন সে চিঠি। তখন আনোয়ারি বাইয়ের অবস্থা পড়তির মুখে। রোগে ধরেছে, লোকের আসা যাওয়া অনেক কম, প্রায় খালি পড়ে থাকে জলসাঘর। বাড়ি ভাড়াও কিছু কিছু বাকি পড়েছে। ভাবছেন সরে গিয়ে কোথাও আরও ছোট বাড়ি ভাড়া করবেন, চকের আরও ভিতরের দিকে। সেদিন বাক্স হাতড়ে একটা মুক্তোর মালা বের করেছিলেন আনোয়ারি বাই। ঝুটো নয়, খাঁটি মুক্তো, বোম্বাইয়ের আমির মকবুল আলীর উপহার। খুব বড় বড় জায়গায় যেতে আসতে আনোয়ারি বাই গলায় দিতেন। মতির বিয়েতে সেটাই পাঠিয়ে দিলেন। বিয়েতে মনোহর প্রসাদ যাননি, কিন্তু দিন পাঁচেক পরে বিয়ের বিস্তারিত বিবরণ পড়েছিল খবরের কাগজের পাতায়। খুব ধুমধাম, 2000-এর ওপরও মাননীয় অতিথি, যাত্রীর সব অভ্যাগতদের লিস্ট। সে খবরও মনোহর প্রসাদ আনোয়ারি বাইকে শুনিয়েছিলেন। আজকাল কী যে হয়েছে আনোয়ারি বাইয়ের, বোধহয় বয়স হয়েছে বলেই একটুতেই জল জমা হয় চোখের কোণে, দুটো ঠোঁট থরথরিয়ে কাঁপে, আর ঠিক বুকের বাঁ পাশে অসহ্য যন্ত্রণা, নিঃশ্বাস ফেলতেও কষ্ট হয়। আনোয়ারি বাই বিড়বিড় করে বললেন, একবার মতিকে বড় দেখতে ইচ্ছে করে। মনোহর প্রসাদ এ কথার কোনো উত্তর দেননি। অবশ্য মায়াবতী সাক্সেনাকে চিঠিপত্র লিখে মতির সঙ্গে যোগাযোগ হয়তো করা যায়, কিন্তু মেয়ে সুখী হয়েছে, ভালো ঘরে ভালো বরে পড়েছে, এই তো যথেষ্ট। চোখে দেখতে যাওয়া মানেই তো মায়া বাড়ানো, আরও কষ্ট পাওয়া। মনোহর প্রসাদ লাঠিতে ভর দিয়ে আস্তে আস্তে উঠে গিয়েছিল। তারপর কয়েক বছর আর কোনো খোঁজ খবরই নেই। কোনো চিঠিপত্র দেননি মায়াবতী সাক্সেনা। মাঝে মাঝে দেখা হলেই আনোয়ারি বাই বলেছেন, আর কটা দিনই বা বাঁচব, যাবার আগে বড় দেখতে ইচ্ছে করছে মতিকে। মনোহর প্রসাদ আমল দেননি। বলা যায় না মেয়ে মানুষের মন। এমনিতে আনোয়ারি বাই খুব শক্ত, বাইরে কাঠিন্যের দুর্ভেদ্য আবরণ, কিন্তু চোখের সামনে নিজের মেয়েকে দেখতে পেলে সেই নির্মুখ হয়তো খসে পড়বে, কেঁদে ফেলবেন আনোয়ারি বাই। অযথা একটা গোলমালের সৃষ্টি। আর্মি অফিসার মোহনচাঁদও বিরক্ত হবেন। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হওয়াও বিচিত্র নয়। হঠাৎ সকালে খবরের কাগজটা ওল্টাতে ওল্টাতে মনোহর প্রসাদের চোখে পড়ে গেল। বারবার পড়ল খবরটা। কাগজটা চোখের কাজ বরাবর নিয়ে তারপরে খবরটা নিয়ে গেল আনোয়ারি বাইয়ের কাছে। মেজর মোহনচাঁদ শর্মা জলন্ধর থেকে বদলি হয়েছে লখনৌ। সামনের সোমবার থেকে নতুন জায়গায় কার্যভার গ্রহণ করবেন। আনোয়ারি বাই এগিয়ে এসে একেবারে মনোহর প্রসাদের দুটো হাত জড়িয়ে ধরলেন। আমি মতিকে একবার দেখব, চুপচাপ দেখে চলে আসব, ওর বাড়ির রাস্তায় বসে থাকব, ও বাইরে বেরোবার সময় একবার শুধু চোখের দেখা দেখব। ভাই সাহেব,
এইটুকু উপকার করতেই হবে। আমি বুঝতে পারছি আর আমি বেশি দিন নেই। কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আনোয়ারিবাই ঝরঝর করে কেঁদে ফেললেন। আচ্ছা দেখি। মনোহর প্রসাদ হাত ছাড়িয়ে বাইরে চলে এলো। বাইরে চলে এলো বটে, কিন্তু কথাটা ভুলল না। বিকেলের দিকে টাঙায় চড়ে হাজির হলো। বাদশাবাগও বেশি ঘুরতে হলো না। রাস্তার ওপরেই খাসা ঝকঝকে দোতলা, বোগেনভিলার গেট, নিচু পাঁচিল, আইভি জড়ানো রাস্তা থেকেই পুরো লন নজরে আসে। বাহারে গাছের ছিটে দেওয়া মখমল নরম লন। এগিয়ে গিয়ে তকমাটা দারোয়ানের সঙ্গেও মনোহর প্রসাদ আলাপ জমিয়ে ফেলল। মেহমান আদমি ঘুরে ঘুরে দেখছে সারা শহর। চমৎকার বাড়ি, যেমন বাড়ি তেমনই বাগান। ভাগ্যবান মালিকটি কে? মালিক আদভানি সাহেব। দারোয়ানের ভাগ্যে এমন শ্রোতা সচরাচর জোটে না। কুলে বসে আয়েশ করে আস্তে আস্তে বলতে শুরু করলো। উপস্থিত ভাড়া নিয়েছেন মেজর বর্মা। নতুন এসেছেন এখানে, সামনের রবিবার খানাপিনা আছে। শহরের জাদ্রের লোকেদের আমন্ত্রণ। এখানকার সমাজে পরিচিত হতে চান মেজর সাহেব। বটে। মনোহর প্রসাদ কল্পিত বিস্ময়ে চোখ কপালে তুলল। খানাপিনা হবে কোথায়? কার্লটন হোটেলে? হোটেলে কেন, সাহেব এই লনে বন্দোবস্ত করতে বলেছেন। বাইরের লনই তো ভালো। দারোয়ান বিজ্ঞের মতো ঘাড় নাড়ল। তা তো নিশ্চয়ই, সঙ্গে সঙ্গে সায় দিলেন মনোহর প্রসাদ। তারপর একটু থেমে বলল, বিবিজি নেই বাড়িতে? না সাহেব একা? হ্যাঁ, বিবিজি আছেন বই কি, জিনিস কিনতে নজরতগঞ্জ গেছেন। বিবিজিই তো সব, তিনি ঘোরান সাহেব ঘোরেন। দারোয়ানের গলা পরিহাস তরল। মনোহর প্রসাদ আর কথা বাড়ালো না। ধন্যবাদ জানিয়ে টাঙায় এসে উঠল। ওই কথাই ঠিক হলো। সন্ধ্যার ঝোঁকে মনোহর প্রসাদ টাঙা নিয়ে আসবে। আনোয়ারিবাই সঙ্গে যাবেন। নিচু পাঁচিল, রাস্তা থেকে দেখার কোনো অসুবিধে নেই। আর তেমন হলে বেড়ার কাজ ঘেঁষে দাঁড়ালেই চলবে। দারোয়ানের সঙ্গে আলাপ হয়েছে, ভিতরে না ঢুকতে দিতে পারে। বেড়ার বাইরে দাঁড়ালে আপত্তি করবে না। খানা পিনার ব্যাপার যখন, লনে আলোর বন্দোবস্ত নিশ্চয়ই থাকবে। আনোয়ারিবাইয়ের দেখতে কোনো অসুবিধে হবে না। ঠিক চিনতে পারবেন আত্মজাকে। চোখ ভরেই শুধু নয়, মন ভরেও দেখতে পাবেন। টাঙায় উঠেই আনোয়ারিবাই অস্বস্তি বোধ করলেন। বুকের বাঁ দিকে তীব্র ব্যথা। টনটন করে উঠল চোখের দুটো পাতা। কি হলো, কষ্ট হচ্ছে? মনোহর প্রসাদ আনোয়ারিবাইয়ের দিকে ঝুঁকে পড়ল। না। ঘাড় নাড়লেন আনোয়ারিবাই। কোনো কষ্ট হচ্ছে না, কেবল বুকের ভেতর অসহ্য দাপাদাপি। এত বছর পরে মেয়েকে দেখতে পাবেন, যে মেয়েকে দুহাত দিয়ে সরিয়ে দিয়েছেন পঙ্কিল পরিবেশ থেকে, বাইজির ঘৃণ্য জীবন থেকে উন্নীত করেছেন গৃহবধূর পর্যায়ে। তাই বুঝি হৃদয় অধৈর্য হয়ে পড়েছে। অপেক্ষা করতে মন সরছে না। টাঙা যখন গিয়ে পৌঁছল, তখন অতিথি অভ্যাগতরা সবাই এসে গিয়েছে। জোর বাতির নিচে ঝলমলে রঙিন পোশাকের সার। এত দূর থেকেও প্রসাধনের উগ্র গন্ধ পাওয়া গেল। ওদের সুবাস। কিছু কিছু লোককে মনোহর প্রসাদ চিনতে পারল। শহরের সম্ভ্রান্ত পরিবার। আমিনাবাদের রিটায়ার্ড জজ কেশরী সুকুল থেকে শুরু করে নবাবের বংশধর আমিন উদ্দিন, সেরা ব্যবসায়ী মিস্টার মোদির পাশাপাশি ব্যাংকের জেনারেল ম্যানেজার হেনরি উড, তাদের সঙ্গে রয়েছেন আত্মীয়া আর বান্ধবীর দল। কলরবে জায়গাটা সরগরম। মাঝখানে মেজর বর্মাকে দেখা গেল। ঘুরে ঘুরে তদারক করছেন, মাঝে মাঝে চোখ ফেরাচ্ছেন বাড়ির দিকে, স্ত্রীর আশার প্রত্যাশায়। দারোয়ানি বলল, মেম সাহেব এখনো নামেননি, বোধহয় সাজছেন। আনোয়ারিবাই একদৃষ্টে চেয়ে রইলেন গাড়ি বারান্দার দিকে। ওইখান দিয়েই তো মতি আসবে। আনোয়ারিবাইয়ের আত্মজা, তারই রক্ত মাংসে গড়ে তোলা স্বতন্ত্র সত্তা। হঠাৎ আলোড়ন উঠল অতিথিদের মধ্যে। সবাই দাঁড়িয়ে উঠলেন। মেজর বর্মাও এগিয়ে গেলেন দু এক পা। পাতলা ফিনফিনে ব্লাউজ, কোটি উদ্ঘাটিনী, হালকা সবুজ রঙের আরও পাতলা শাড়ি। অন্তর্বাস দিনের আলোর মতো স্পষ্ট। আঁকা ঠোঁটে কৃত্রিম লালিমা, দুগালে রুজের রক্তিম আমেজ। সুরমা টানা দুটো চোখকে আয়ত করার দুর্লভ প্রচেষ্টা। চূড়ো বাঁধা কটা চুলের রাশ। চেয়ে চেয়ে দেখলেন আনোয়ারিবাই, সেদিনের সে মেয়েটির সামান্যতম পরিচয় নেই মিসেস বর্মার মধ্যে। শান্ত সুন্দর মেয়েটা কি মন্ত্রে রূপান্তরিত হলো আজকের এই উৎকট বিলাসিনীতে? যে পোশাক পরে আনোয়ারিবাই নিভৃতে বিশেষ কোনো অতিথির সামনে আসতেও লজ্জা পেতেন, কি করে মতি হাজার অতিথির মাঝখানে এসে দাঁড়ালো এই পোশাকে? মিসেস বর্মাকে নিয়ে যেন লোফালুপি শুরু হলো। অপূর্ব ভঙ্গিতে মতি এক টেবিল থেকে অন্য টেবিলে সরে সরে যেতে লাগলো।
কোথাও কোনো পুরুষের চটুল উক্তিতে নিচু হয়ে তার গালে আলতো করাঘাত করে বলল, নটি বয়। আবার কোথাও কোনো পুরুষের বাটনহোল থেকে গোলাপ তুলে নিয়ে নিজের কবরিতে গাঁথল। কারো টেবিলে বসে হেসে গড়িয়ে পড়ল অতিথির গায়ের ওপর। লিপস্টিক রক্তিম ঠোঁট দুটো ফাঁক করে মোহিনী হাসি উপহার দিয়ে আবার সরে গেল অন্য টেবিলে। মনোহর প্রসাদের টনক নড়ল। আচমকা মণিবন্ধে টান পড়তে হাত দিয়ে মুখ ঢেকে আনোয়ারিবাই কান্নায় ভেঙে পড়েছেন। থরথর করে কাঁপছে গোটা শরীর। টাঙা অপেক্ষা করছিল। আর দেরি করল না মনোহর প্রসাদ। সাবধানে আনোয়ারিবাইকে ধরে গাড়িতে নিয়ে এলো। কি ভাগ্যিস, জোর ব্যান্ড শুরু হয়ে গেছে লনে। আনোয়ারিবাইয়ের উচ্ছ্বসিত কান্নার আওয়াজ কারো কানে যায়নি। কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মনোহর প্রসাদ উদ্বিগ্ন গলায় প্রশ্ন করল। এতদিন পর নিজের মেয়েকে চোখের সামনে দেখলে কষ্ট হওয়া তো খুবই স্বাভাবিক। এই জন্যই আনতে চাইনি আনোয়ারিবাইকে। না না, শরীর আমার খুব ভালো আছে। কিন্তু কি হলো ভাই সাহেব, বাইজির মেয়ে বাইজি হয়ে রইল। ছেলেবেলা থেকে কাজছাড়া করেও রক্তের দোষ আর ছাড়াতে পারলাম না। পোশাক আশাক, রং ঢং, চালচলন, এসবে চকের রাস্তায় দাঁড়ানো বাইজিদেরও যে হার মানালো। এ কি হলো ভাই সাব, এ আমার কি হলো? দুহাতে মুখ ঢেকে আনোয়ারিবাই আবার কান্নায় ভেঙে পড়লেন। হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প বাইজি এখানেই শেষ হলো। যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে অবশ্যই থাকবেন।